প্রধানমন্ত্রী বলতে পারেন 5% ভোটই যথেষ্ট, সেখান থেকে আপনি কি আশা করতে পারেন? এরপরে দেখুন আপনার 2008-এ যে ভোটটা হয়েছিল, হ্যালো শুনছেন? জি 2008-এ যে ভোটটা হয়েছিল জি এটা ছিল একটা আর্মি ব্যাকড, তাদের পক্ষে সেই রেজাল্টটা নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে এবং ফখরুদ্দিন মঈনুদ্দিন গং এই কার্যকলাপে সম্পূর্ণভাবে সম্পৃক্ত ছিল। আমার কথা শুনছেন? আপনার কথা হ্যালো, পুরোপুরি শোনা যাচ্ছে। আমরা খুব আপনার ধৈর্য সহকারে আমরা শুনছি। ইব্রাহিম খলিল সাহেব শুনছেন? জি আপনার কথা পুরোপুরি শুনতে পাচ্ছি। আপনি আমাকে আচ্ছা, ফাইন আপনার ফাইন। কথা আমরা পুরোপুরি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি জি, ধন্যবাদ। আমি শুনছি, জি আমি বলতেছি। তো আমাদের শ্রোতারাও আপনার সাথে 2008-এর যে শুনছে। আমরা সরকারটা ছিল এখানে এটা ছিল আর্মি ব্যাকড এবং এরপরও গণতন্ত্রের স্বার্থে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তখন মাত্র 29-30টা আসনের পরও আমরা পার্লামেন্টে গিয়েছি, আমরা মেনে নিয়েছি। কিন্তু গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে পরবর্তীতে 2014 সালে একদলীয় সরকার গঠন করার জন্য যত রকমের পরিকল্পনা পলিসি নেওয়া দরকার, ওই পার্লামেন্টে বসে তারা সেই ব্যবস্থা গ্রহণ করেছে। সেখান থেকে তারা যে তত্ত্বাবধায়ক সরকারের যে একটা রূপরেখা ছিল, যে একটা নিয়ম ছিল, সেই নিয়মটাকে পর্যন্ত তুলে নিয়েছে। তার মানে কি, তারা দেখেছে যে পার্মানেন্ট ক্ষমতায় তারা যদি থাকতে হয় তাহলে এই প্রক্রিয়া ছাড়া অন্য ব্যবস্থা আর সম্ভব নয়। সুতরাং সেই ব্যবস্থা তারা করে নিয়েছে। 2014 সালে তারা জোর করে ভোট করেছে একটা সংলাপের নামে। তারা আমাদের সঙ্গে যে আলাপ আলোচনা করা দরকার ছিল সেটা পর্যন্ত করে নাই। এরপরে 2018-তে রাত্রের অন্ধকারে তারা ভোট করেছে। বাংলাদেশে যে একটা ভোটের স্বাভাবিক যে নিয়ম, সেই নিয়মটাকে এরা ধ্বংস করে দিয়েছে। তাহলে কি, ভোটের অধিকার থেকে জনগণ বঞ্চিত, জনগণ জিম্মি হয়ে পড়েছে আওয়ামী শাসনের কাছে, আওয়ামী রাজনীতির কাছে, কিছু নিয়ন্ত্রিত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কাছে। ওই প্রশাসনিক কর্তা ব্যক্তি তারা যারা 2008-এ, 2014-তে, 2018-তে তারা এই ভোট প্রক্রিয়াটাকে আওয়ামী লীগের মতো করে ব্যবস্থা করে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য যেইভাবে দরকার ওইভাবে ব্যবস্থা করে দিয়েছে। এখন পর্যন্ত এরাই ক্ষমতায়। এরপরে দেখেন যে আজকে এই অবস্থা চলাকালীন সময়ে বিচার ব্যবস্থা নাই, আইনের শাসন নাই, মত প্রকাশের কোনো স্বাধীনতা নাই। একটা পার্লামেন্ট চলবে, সেখানে যারা বিরোধিতা করবে সেই বিরোধী দল হলো গৃহপালিত। তাহলে ওয়ান ম্যান শো পলিটিক্স, ওয়ান হাউস শো পলিটিক্স। ওয়ান হাউস বলতে ওই পার্লামেন্টটাকে আমরা বুঝাচ্ছি, যেভাবে নিয়ন্ত্রণ করছে সেভাবে শাসন ব্যবস্থা চলছে। এর মধ্যে মাঠের বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমন কোন নেতা কর্মী নাই যাদের বিরুদ্ধে মামলা হয় নাই, এবং আমরা যারা দায়িত্বশীল তাদেরকে হয় কাউকে গ্রেপ্তার করেছে, খুন করেছে, গুম করেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে 2 বছরের উপর মিথ্যা বানোয়াট সাজা দিয়ে তাকে জেলে অন্তরীণ রেখেছে। লন্ডনে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে সাজা দিয়ে, যেখানে তার বিচার বাংলাদেশে যে জাজ ছিলেন, যে জাজ রিপোর্ট দেওয়ার পরও, সত্য কথা বলার পরও বাংলাদেশে থাকতে পারে নাই, সে জাজকে পালিয়ে যেতে হয়েছে। এরপর তারেক রহমান দেশের বাহিরে সেখানে আছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এমন কোনো মামলা নাই, সব মামলা দিয়ে
তাকে হয়রানি করে রেখেছে। এর মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন সহ আমরা যারা আছি, আমাদের প্রতিনিয়ত প্রতিবাদ অব্যাহত রয়েছে। এখন আসুন, শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র রাজনীতি, এই ছাত্র রাজনীতিকে পর্যন্ত তারা কন্ট্রোল করে ফেলেছে। কিভাবে? শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে শিক্ষক নিয়োগ যারা করছে তারা আওয়ামী গণনার লোক ছাড়া আর কেউ আসতে পারবে না। শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্র অথবা জাতীয়তাবাদী শক্তি বা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি যারা করেন তারা সেখানে অবস্থান নিতে পারে না, থাকতে পারে না। তাদের উপর ওই পুলিশি নির্যাতন, তাদেরকে গ্রেপ্তার, তাদেরকে হয়রানি, তাদেরকে গুম, তাদেরকে খুনের শিকার হতে হচ্ছে। এইভাবে গ্রামে যান, গঞ্জে যান, যে কোনো জেলা শহরে, উপজেলা বা থানায় যান, সেখানে একই জিনিস। যিনি ডিসি বা যিনি এসপি তাদের নিয়ন্ত্রিত লোক, সেখানের বিচার ব্যবস্থাও একই জিনিস। সুতরাং বাংলাদেশের তৃণমূল থেকে একদম শহর উপর পর্যন্ত, রাজধানী পর্যন্ত একই প্রক্রিয়া তারা বলবৎ রেখেছে। এবং পাশে দেখেন এদের সাথে সহায়তা করছে তাদের নিয়ন্ত্রিত বাহিনী। নিয়ন্ত্রিত বাহিনী বলতে দুই রকম, একটা আছে প্রশাসনিক আইন শৃঙ্খলা রক্ষা যারা করেন, সিভিলে যারা থাকেন, আরেকদিকে আছে তাদের নিয়ন্ত্রিত অঙ্গ সংগঠন। যখন নির্বাচনের দরকার হয়, যখন আমাদেরকে ফেস করতে হয়, তখন তাদেরকে প্রয়োজনে হাতে অস্ত্র দিয়ে দেন অথবা ড্রেস পরাইয়া ছেড়ে দেন। এইভাবে বাংলাদেশে একটা নিয়ন্ত্রিত রাজনীতি, অসুস্থ পরিকল্পনা, অসুস্থ রাজনীতি, একটা অস্বাভাবিক শাসন ব্যবস্থা এখন পর্যন্ত বলবৎ আছে। এবং খেয়াল করবেন যে এই সমস্ত জিনিসগুলা তারা পার্শ্ববর্তী দেশ থেকেও কিন্তু মদত পাচ্ছে। বিভিন্ন পত্র পত্রিকা, মিডিয়াতে অনেক সময় আসতেছে। কিন্তু আজকে এই আওয়ামী লীগ দেশের স্বাভাবিক কোনো রাজনীতি এখানে রাখে নাই। একটা এক দল এক শাসন বাকশালী ব্যবস্থা যেভাবে ছিল তারই পুনরাবৃত্তি। সুতরাং এর মধ্যে আমরা প্রতিবাদ অব্যাহত রেখেছি। আমরা জানি যে এই প্রতিবাদ করতে গিয়েও আমাদেরকে মায়ের খেতে হচ্ছে, আমাদেরকে অত্যাচার নির্যাতনের শিকার হতে হচ্ছে, গুম খুনের শিকার হতে হচ্ছে। তারপরও আমরা কিন্তু মাঠ ছাড়ি নাই। এত অত্যাচার নির্যাতনের পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী আওয়ামী লীগে যোগদান করে নাই। হ্যাঁ, আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি, 9 বছর সময় লেগেছে। এখন হয়তো বা এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করতেছি, আমাদেরও সময় লাগতেছে, কিন্তু এর একটা শেষ আছে। ইনশাল্লাহ সেই শেষের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেজন্য আমাদের প্রয়োজন সবাই ঐক্যবদ্ধ থাকা, একটা গণ আন্দোলন কঠিন এবং কঠোরভাবে গড়ে তোলা। ইনশাল্লাহ এই কঠিন এবং কঠোর গণ আন্দোলনের জন্য আমরা অপেক্ষা করছি। বাংলাদেশে সেই সময় আজকে আমাদের সামনে চলে এসেছে। সেজন্য আমি এই প্রজন্মের কাছে বেশি বেশি আহ্বান করব, যারা আমরা ছাত্রদল করছি, যারা আজকে ছাত্রদল করতে গিয়ে মাঠে ময়দানে রয়েছেন, তাদেরকে শত বাধা বিপত্তি রক্তচক্ষুকে উপেক্ষা করেও এর মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। ইনশাল্লাহ বিজয় আমাদের আসবেই। সেই বিজয়ের জন্য আমাদেরকে কঠিন কঠোর ত্যাগ স্বীকার করতে হবে বলে আমি মনে করছি। ইনশাল্লাহ একটা স্বাভাবিক গণতান্ত্রিক ধারা আসবে, একটা হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার হবে, দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ তৈরি হবে। জনাব তারেক রহমান দেশে আসবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার অবিচল যে নেতৃত্ব, সেই নেতৃত্ব নিয়েই আমাদেরকে এগিয়ে নেবেন, সেই আশাবাদ আমি এখন পর্যন্ত ব্যক্ত করতে পারি আপনাদের সামনে। ধন্যবাদ এনি ভাই। আমি আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে আমরা আসব। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, তার আগে আমরা মাহিদুর রহমান ভাইয়ের কাছে চলে যাব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এর পূর্বে একটু আমরা বলে নিচ্ছি আমাদের শ্রোতা এবং দর্শকদের উদ্দেশ্যে, আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের কিছুক্ষণের প্রোগ্রাম বিঘ্নিত হয়েছে। এর জন্য আমরা করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমাদের সাথে আরেকজন ছিলেন এম এ মালিক, উনি যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের সাথে আর অনলাইনে থাকতে পারেননি, উনি আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছেন। আমি মাহিদুর রহমান ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। কোয়েশ্চেন সেটা হচ্ছে, আমরা এনি ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম
বর্তমান সরকার এবং ছাত্র রাজনীতি এবং দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, যা বিরোধী দল বা যে কোনো দলের অনুকূলেই নয়, এই প্রেক্ষাপটে একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে এই মেসেজগুলা কি আমরা বিভিন্ন দেশের সরকার প্রধান, আন্তর্জাতিক কূটনৈতিক সংস্থা বা মানবাধিকার সংস্থাগুলো যেগুলো আছে তাদের কাছে কি আমরা এই মেসেজগুলো ডেলিভারি করতে পারছি? আর যদি পেরে থাকি তাহলে তাদের ভূমিকা কি, বা আমরা আপনারা বাংলা জাতীয়তাবাদী দল হিসেবে আপনাদের আর কি করণীয় থাকতে পারে এই সরকারের এই যে বর্তমান অবস্থা, যা আমরা শহীদুদ্দিন চৌধুরী এনিবার কাছ থেকে শুনলাম, এই অবস্থাগুলোকে ফেস করতে? তো আপনি মাহিদুর রহমান ভাই, যদি আপনি একজন আন্তর্জাতিক বিষয় সম্পাদক হিসেবে আমাদেরকে একটু বলতেন আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যে বাংলা জাতীয়তাবাদী দল এই কাজগুলো আন্তর্জাতিকভাবে করছে। জি, মাহিদুর রহমান ভাই। মাহিদুর রহমান ভাই হয়তো আবারও আমাদের আসলে আজকের প্রোগ্রামে অনেক যান্ত্রিক গোলযোগ হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। মাহিদুর রহমান ভাই হয়তো সেই গোলযোগের একজন শিকার, উনি হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আবার ফিরে আসবেন। এর মধ্যে আমরা চলে যাচ্ছি এনি ভাইয়ের কাছে। এনি ভাই, আমার কোয়েশ্চেন যেটা ছিল, সেই কোয়েশ্চেনটা ছিল হচ্ছে সম্প্রীতি। জাতীয় রাজনীতিতে একটা গণতান্ত্রিককামী রাষ্ট্রে সরকার এবং বিরোধী দলের ভিতরে একটা সম্প্রীতি থাকে, সেটা হচ্ছে দেশের স্বার্থে। সরকারের একটা ভূমিকা থাকে, যে ভূমিকাটা বিরোধী দল যদি সরকারের কোনো পদক্ষেপে সেটা ভুল হয়, বিরোধী দল সেটা সরকারের কাছে উপস্থাপন করে যোজন বিয়োজন করার জন্য, যেটা দেশের সামগ্রিক স্বার্থ বা দেশের উন্নতির জন্য করে থাকে। সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো এখন বিরোধী দল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বিরোধী দল না হয়ে থাকে, বিরোধী দল এই মুহূর্তে যে সরকারের যে বিরোধী দল আছে তাদের কি কোনো ভূমিকা আছে আদৌ এই বাংলাদেশের এই গণতান্ত্রিক? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন এটা তো একটা স্বাভাবিক রাজনীতি যদি থাকতো দেশে, তাহলে সেখানে একটা প্রকৃত যে বিরোধী দল তাদের একটা বক্তব্য থাকতো, তাদের একটা আচরণ থাকতো, তাদের একটা মুভমেন্ট থাকতো। কিন্তু এখন এই দেশে তো স্বাভাবিক কোনো রাজনীতি নেই, একটা ফ্যাসিবাদী ফ্যাসিস্ট শাসন, একদলীয় শাসন। সেখানে যারা পার্লামেন্টে আছে সরকারি দল, তাদের ভোটের তো অভাব নেই, রাত্রে অন্ধকারে সিল মারলেই ভোট। তাদেরকে ফখরুদ্দিন মঈনুদ্দিন গংরা ক্ষমতায় যেভাবে বসিয়ে দিয়েছে, সেখানে তো ভোটের প্রয়োজন হয় নাই। তো 2014 সালে বলেন, 2018-তে বলেন, আর 2008-এ বলেন, সবই তো একই জিনিস, যেভাবে স্বাধীনতার পর তারা ক্ষমতা দেশ শাসন করেছিল। তো সেখানে সেখানে একটা পার্লামেন্ট, আর সেই পার্লামেন্টের মধ্যে আমি আগেই বলেছি একটা গৃহপালিত বিরোধী দল। তাদের ভূমিকা কি? তাদের ভূমিকা হলো যে জাতীয় পার্টির যারা এখন বিরোধী দলের ভূমিকা আছে, তাদের মহাসচিব বলতেছেন যে আমাকে হাসিনা আবার যেভাবে বলছে আমি তো সেভাবেই বক্তব্য রেখেছি, বলে নাই? আচ্ছা, প্রকৃতপক্ষে বাংলাদেশে একটা সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা, একটা সুস্থ স্বাভাবিক রাজনীতি ফিরিয়ে আনার জন্য আমাদেরকে এখন মাঠে আন্দোলন করতে হচ্ছে। এই আন্দোলন সময় নিতে পারে। যে আন্দোলন করেছে এরশাদের বিরুদ্ধে সময় নিয়ে, সে আন্দোলন হয়তো তার চেয়ে বেশি সময় নিতে হচ্ছে। দেখুন, অত্যাচারী শাসক এরা কোনোদিন ক্ষমতায় টিকে থাকে নাই, এদেরকে পরাজিত হতেই হবে। সুতরাং আমাদের মুভমেন্টের জন্য আমরা অপেক্ষা করছি এবং সেই মুভমেন্টের দিকে আমরা যাচ্ছি। আমরা সেই মুভমেন্ট ছাড়া অন্য কিছু বুঝি না। আন্দোলন আন্দোলন আন্দোলন। হ্যাঁ, এখন করোনা ভাইরাসের কারণে আমরা হয়তোবা সাময়িকভাবে আমাদেরকে অন্য কৌশলে যেতে হচ্ছে। ধরুন, এই করোনা ভাইরাস চলাকালীন সময়ে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হয়ে বাসায় আছেন, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী
আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি। আমরা জনগণকে যখন যেখানে যেটা দরকার, যে ঠিক আছে কোথাও মাস্ক লাগবে, কোথাও খাওয়া দাওয়া লাগবে, আমরা কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে গঞ্জে, তৃণমূল থেকে শুরু করে আমাদের মহানগরীর প্রত্যেকটা ইউনিটে কিন্তু আমরা জনগণের পাশে দাঁড়িয়ে আমরা এই সময়ে আমরা কিন্তু পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছি। সুতরাং এটা কিন্তু আমাদের মুভমেন্টের অংশ। আমরা মাঠে বক্তব্য রাখছি, এটা মুভমেন্টের অংশ। আমরা আজকে ভার্চুয়ালি সভা করতেছি, এটা কিন্তু আমাদের মুভমেন্টের অংশ। আগে আমরা ধরেন অনেক সময় আমরা একটা জনসভার মধ্যে বক্তৃতা রাখতাম, 5,000 মানুষ শুনতো, কিন্তু এখন এই যে লাইভে প্রোগ্রাম করতেছি, ভার্চুয়াল প্রোগ্রাম করতেছি, সেই প্রোগ্রাম আমার 50,000 মানুষ শুনতেছে। সুতরাং এই জনগণকে সম্পৃক্ত করাটা এই মুহূর্তে আমাদের আরো বেশি জরুরি হয়েছে। যে সময়, এই সময়ের মধ্যে দেখুন আপনার একটা মহামারীর সুযোগ তারা নিচ্ছে। কিভাবে নিচ্ছে আওয়ামী লীগ? যে একটা অন্যায় সুযোগ নিচ্ছে, একটা চুরির সঙ্গে তারা জড়িত হচ্ছে, একটা লুটপাটের সঙ্গে জড়িত হচ্ছে, একটা দুর্নীতির সঙ্গে জড়িত হচ্ছে। সেটা মাস্ক বলেন, সেটা চাল বলেন, সেটা গম বলেন, এটা কিন্তু সাধারণ মানুষের উপর আঘাত। দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা আজকে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। গত 13-14 বছরে কি পরিমাণ স্বাস্থ্য ব্যবস্থায় লুটপাট হয়েছে এবং এখনো হচ্ছে, সেটা কিন্তু ইদানিং কালে আমরা আরো বেশি এই প্যান্ডামিক অবস্থার কারণে আরো বেশি প্রকাশ পেয়েছে। সুতরাং এই সরকারের বিরুদ্ধে শুধু বিএনপি নয়, শুধু আমরা যারা দায়িত্বশীল ভূমিকা অবতীর্ণ হয়ে বক্তব্য রাখছি, শুধু আমরাই নয়, প্রত্যেকটা মানুষকে সম্পৃক্ত করে তাদেরকে একই কাতারে নিয়ে আসতে হবে এবং এই সরকারের বিরুদ্ধে আরো বেশি আমাদেরকে সোচ্চার হতে হবে একটি স্বাভাবিক, সুস্থ, স্বাভাবিক রাজনীতি আনার জন্য। সেখানে হবে মাঠে আমরা যারা বিএনপির বিরোধী দল, সেই বিরোধী দলের আমাদের নেতৃত্ব, সেই বিরোধী দলে আমাদের কাজ, ওই কাজটুকু দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা অবিচলভাবে করে যাচ্ছি। সুতরাং আমরা বিশ্বাস করি অতীতে কোনো আন্দোলনে আমরা পিছপা হই নাই। এখনো এই হাসিনা ফ্যাসিস্টের কাছে, কোন সন্ত্রাস অত্যাচারের কাছে আমরা মাথা নত করবো না। অতীত আমরা করি নাই, ভবিষ্যতে করবো না। তার রক্তচক্ষুকে উপেক্ষা করেই আমাদেরকে কঠিন এবং কঠোর আন্দোলনের দিকে যেতে হবে। এর বাইরে অন্য কিছু চিন্তা করা এই মুহূর্তে আমাদের জন্য শোভা পায় না। ধন্যবাদ এনি ভাই। যদি আরেকটু এলাবোরেট করা যায় কোয়েশ্চেনটা, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে ক্ষমতায় আসে, তাহলে কি আপনারা স্বাস্থ্যনীতি নিয়ে ভাববেন? বা যদি আপনারা স্বাস্থ্যনীতি নিয়ে ভাবেন, আপনার স্বাস্থ্যকে কিভাবে ঢালাওভাবে কি সাজানোর আপনাদের কি কোনো পরিকল্পনা আছে কেন? বিএনপি দেশে একটা স্বাভাবিক গণতন্ত্র নিয়ে আসার জন্য আজকে মাঠে অবতীর্ণ। আমার এখানে বিচার ব্যবস্থা নিরপেক্ষ হতে হবে, আইনের ব্যবস্থা নিরপেক্ষ থাকতে হবে, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, আমার শিক্ষা ব্যবস্থা শক্তিশালী অবস্থানে থাকতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে এবং তারা অধিকার থেকে যেন বঞ্চিত না হয় সেই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এটা বিএনপি অতীতে বারবার করে এসেছে। ডেভেলপমেন্ট ওয়ার্ক, অবকাঠামোগত যে কোনো উন্নয়ন, সবকিছুর মধ্যে একটা নিয়ম নীতি থাকবে। ঠিক একইভাবে যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থার উপর আমাদেরকে অতীতের চেয়ে শতগুণ বেশি গুরুত্ব দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা মানুষের দৌড়গড়ে মানুষের কাছে নিয়ে যেতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা যদি আমি না দিতে পারি, এটা আমার মৌলিক ডিমান্ড, আমি এই মৌলিক ডিমান্ড যদি জনগণকে না দিতে পারি, তাহলে কিসের জন্য আমি রাজনীতি করি? বিএনপি কিসের জন্য রাজনীতি করছে? বিএনপি কিসের জন্য আজকে গণতন্ত্রের সংগ্রাম করছে? সুতরাং অনায়াসে বলতে পারি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আজ পারি, সামনে পারি, যেদিন আল্লাহ আমাদেরকে সুযোগ দিবে এই আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে এই ফাঁসিবাদের দুঃশাসনের হাত থেকে রক্ষা পাওয়ার পর আমরা জনগণের স্বাস্থ্য ব্যবস্থার দিকে সবচেয়ে বেশি নজর রাখবো এবং সেটা একটা পরিকল্পনা মাফিক। কোনো পরিকল্পনাহীন উদ্দেশ্য নিয়ে আমরা স্বাস্থ্য ব্যবস্থা জনগণের কাছে নিয়ে যেতে চাই না। আমরা পরিকল্পনা নিয়ে জনগণের সামনে সেই ব্যবস্থাকে অবশ্যই জনগণের কাছে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ এনি ভাই। মাহাদির রহমান ভাই হয়তো ফিরে এসেছেন। মাহাদির রহমান ভাই, আপনি কি এখন আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি, আমি বুঝতেছি না। আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমরা সরাসরি আপনার কাছে প্রশ্নে চলে যাই। যে প্রশ্নটা আমি করেছিলাম আপনার কাছে, সেটা হচ্ছে, আপনি তো বর্তমানে বাংলা জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং আপনি এনি ভাইয়ের বক্তব্য থেকে প্রতীয়মান হয় বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত কিছু আজ ভঙ্গুর অবস্থায় আছে।
এই যে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বা এই সরকারের যে এই কার্যকলাপগুলো আমরা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রপ্রধান বা কূটনীতিক সংস্থা বা মানবাধিকার সংস্থা এদের কাছে কি আমরা তুলে ধরতে পারছি কিনা? আর যদি আমরা এদের কাছে তুলে ধরতে পারি, তাহলে আমাদের এই যে তুলে ধরাটার মধ্যে সমন্বয় হচ্ছে না কেন? বাংলাদেশের এই পরিস্থিতিটা, বাংলাদেশের মানুষ যে সাফারার, আজকে শিক্ষা প্রতিষ্ঠান, এনিবার বক্তব্য থেকে বোঝা যায় শিক্ষা প্রতিষ্ঠান আজকে ভঙ্গুর অবস্থা, স্বাস্থ্য নীতি নেই, স্বাস্থ্য ব্যবস্থা আজকে ভঙ্গুর, আপনার মানে ল অ্যান্ড অর্ডার নাই। এই সম্বন্ধে আপনার মূল্যায়ন কি একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে, কারণ আপনি তো বিশ্বের নিশ্চয়ই অনেক কূটনৈতিক সংস্থা বা মানবাধিকার সংস্থার সাথে যোগাযোগ করেছেন, বাংলাদেশের মানুষের পক্ষে রিপ্রেজেন্টেশনে ছিলেন বাংলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। প্লিজ আপনি যদি আমাদেরকে একটু বলতেন, আমাদের শ্রোতা বা দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি কি পদক্ষেপ নিয়েছে। ধন্যবাদ। আমরা আসলে সিন্স দি ইনসেপশন অফ আওয়ামী লীগ সিন্স 2009 আওয়ামী লীগের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা বিভিন্ন রাষ্ট্র যেগুলা মানে মানবাধিকারকে মূল্যায়ন করে অথবা মানবাধিকারের নর্মস অ্যান্ড ভ্যালুকে তারা আপহোল্ড করে দেখতে চায় বিশ্বের বিভিন্ন দেশে, সেই সব রাষ্ট্রগুলো বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা বলেন বা কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইভেন আপনাদের দেশে আমার বিএনপির ব্রাঞ্চগুলো সেখানে তারা কাজ করেছে, এবং যুক্তরাজ্যে তো আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আমরা সব জায়গায় এই বাংলাদেশের অগণতান্ত্রিক কার্যকলাপ, গুম, হত্যা, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা, বিরোধী দলের যে ন্যায্য অধিকার যেগুলা থেকে আজকে আমরা বঞ্চিত, সেগুলো আমরা বিশ্বের দরবারে আমরা তুলে ধরেছি, এবং সেখানে আপনারা রেজাল্টও পেয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, বিভিন্ন দেশের নেতৃবৃন্দরা সেখানে বাংলাদেশে যে হিউম্যান রাইটস রেকর্ডস বা অগণতান্ত্রিক সেটা তারা রেকগনাইজ করেছে। কিন্তু আনফর্চুনেটলি ইউ হ্যাভ টু হেল্প ইউর সেলফ। একটা কথা আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি আপনি আপনার সামনে প্লেট আছে, তরকারি আছে, ভাত আছে, সব কিছু আপনাকেও খেতে হবে। বাংলাদেশের মানুষ সেখানে আজকে যেভাবে তারা বন্দি জীবনযাপন করছে, যেখানে পুলিশের দ্বারা দেশকে পরিচালনা করা হচ্ছে, র্যাবের দ্বারা দেশকে পরিচালনা করা হচ্ছে, তার পাশাপাশি পার্শ্ববর্তী দেশের যে নগ্ন হস্তক্ষেপ, ভারতের যে নগ্ন হস্তক্ষেপ বাংলাদেশের রাজনীতির উপরে, সেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তো আনফর্চুনেটলি আমাদের অনেক নেতাকর্মীরা সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা জীবন দিতে হয়েছে। অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে তারা তাদেরকে পঙ্গু করে রেখেছে। তার পাশাপাশি 1 লক্ষর উপরে মিথ্যা কেস দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তো তারপরেও যেটা বলেছেন, আমি অত্যন্ত গর্বের সহিত বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশপ্রেমিক নেতাকর্মীরা তারা কিন্তু এইসব নির্যাতন নিপীড়ন সহ্য করেও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলনে তারা যেভাবে কার্যকর ভূমিকা রেখেছে, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের নেত্রী, আপনারা জানেন, উনিও এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য মিথ্যা মামলা আক্রান্ত হয়ে মিথ্যা মামলার কারণে আজকে ওনার 2 বছরের উপরে জেলে থাকতে হয়েছে। উনি এখন মুক্তি পেয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এবং ওনার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ মহিদুর রহমান ভাই। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আচ্ছা, আবার মহিদুর রহমান ভাই চলে আসছেন। হ্যাঁ, মহিদুর রহমান ভাই, আবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বিদেশে একটু ঘুরে আসি। কাজ করে যাচ্ছে, কিভাবে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে পারে আইনের। তারপরে শেষ করেন, শেষ হয় নাই।
দেখেছি এরশাদের আমলও সেখানে স্বৈরশাসন ছিল। তারপরে আপনার আমরা বিএনপির হ্যাঁ, মুহিতবার মাইক্রোফোন ডিস্টার্ব করতেছে। জি জি ভাই, এর জন্য আমরা বলছিলাম যে আমরা আমাকে শুনতে আপনার কাছে ফিরে যাই। মাহিদুর রহমান মালিক ভাই নাই, মালিক ভাই ঠিক আছে? মালিক ভাই কই? মালিক ভাইয়েরও ইউকে তে বোধহয় নেটওয়ার্কিং এর প্রবলেম হচ্ছে, যার কারণে মালিক ভাই আমারটা কি এনিওয়ে আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে মালিক ভাইয়ের আপনি মাঝে মাঝে ডিস্টার্ব করে, আপনি কথা শেষ করেন, আপনি বলেন, আপনি বলেন। এই যে ডিস্টার্ব করতেছে মাঝে মাঝে, আপনার নেটওয়ার্কে ডিস্টার্ব আছে, আপনার কথা ক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ার আসে না। এনি ভাই, আমি কি আপনার কাছ থেকে ঘুরে আসবো একটু? মালিক ভাই আবার মাহিদুর রহমান ভাই যখন আবার নেটওয়ার্কে ফিরে আসবেন, আমরা ওনার কাছে ফিরে যাব। ঠিক আছে, আমরা এখন শোনা যাচ্ছে আমাকে? অনেকগুলো জেলা জি, শহর আমার বা জেলা এখন শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে ছাত্র। জি জি, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, আপনি শেষ করেন। মাহিদুর রহমান ভাই, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনাদেরকে, আপনারা কি শুনতে পাচ্ছেন? শেষ করেন, আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। জি জি, প্লিজ আপনি শেষ করেন। ধন্যবাদ। তো আমি যে কথাটা বলবো যে আসলে আপনি এমন একটা দেশে আমরা বর্তমানে অবস্থান করছি যেটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সে বাংলাদেশে যেখানে অপরাজনীতি চলছে, যেখানে গণতন্ত্র নাই, যেখানে কোনো রাজনীতি বেসিক্যালি নাই। রাজনীতির কথা বলবেন যেখানে রাজনীতি থাকে, আপনি কার সাথে রাজনীতি করবেন? আওয়ামী লীগ তো রাজনীতির কোনো মূল্যায়ন করে না। তাদের রাজনৈতিক ইতিহাস হলো তারা একদলীয় শাসন ব্যবস্থায় তারা যেহেতু বিশ্বাস করে, বহুদলীয় গণতন্ত্রকে তারা হত্যা করেছে। একটিমাত্র দল বাংলাদেশে যে দল বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন সেটা হলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। এবং বিএনপি সবসময় গণতন্ত্রের যে নর্মস এন্ড ভ্যালু সেগুলাকে মূল্যায়ন করে এবং বাংলাদেশের মানুষের কল্যাণের রাজনীতি করে। তো রাজনীতি যেখানে নাই সেখানে অপরাজনীতি, সেখানে দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে, যেটা এনিভাই বলেছেন আপনারাও জানেন, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। এই দুর্নীতি থেকে আপনি যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না আসছেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আপনি সুশাসন পাবেন না। তার পাশাপাশি সেখানে জনগণের ম্যান্ডেট নিয়ে যে দল দেশ পরিচালনা করে, সরকার গঠন করে, সেখানে তাদের জবাবদিহিতা থাকে। এই আওয়ামী লীগের যেহেতু পাবলিক ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় গত 13 বছর ধরে নয়, ভোট ডাকাতি করে তারা আপনার ক্ষমতায় সবসময় আসে, তারা সঠিক নির্বাচনে বিশ্বাস করে না। সেই সরকার বা সেই অবৈধ সরকার বলেন অথবা সেই রাজনৈতিক দলের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? আজকে করোনায়ও একই অবস্থা। আজকে বাংলাদেশের মানুষ যেভাবে আপনার সাফার করতেছে, সরকার বিভিন্ন সেক্টরে ব্যর্থ হচ্ছে জনগণের সেবা করতে। সুতরাং দুর্নীতি করে দেশের অর্থনীতিকে এমনভাবে ধ্বংস করেছে, সেখানে কিভাবে মানুষের পাশে তারা দাঁড়াবে টাকা দিয়ে? আজকে আপনি আগে বলছিলেন, আমার হয়তো বক্তব্য শুনেন নাই, যে আমরা বিদেশে লন্ডনে যারা থাকি, যুক্তরাজ্যের সরকার প্রত্যেকটি নাগরিকের পাশে দাঁড়িয়েছে এই করোনার সময়, গ্রান্ট দিচ্ছে, তাদের বেতন দিচ্ছে। কিন্তু বাংলাদেশের সরকার এগুলো দিতে পারছে না কেন? দেশের যে টাকা পয়সা যেগুলো আছে ব্যাংক থেকে ধরে বিভিন্ন সেক্টরে তারা দুর্নীতি করতে করতে আজকে বাংলাদেশ হ্যাজ বিকাম এ বটমলেস বাস্কেট। যেগুলো আমরা দেখি এগুলো আইওয়াশ করে মানুষদেরকে ধোঁকা দিয়ে বর্তমান এই দল দেশ পরিচালনা করে যাচ্ছে গত 12-13 বছর। তো ইনশাল্লাহ আমিও অত্যন্ত আশাবাদী, যেটা এনিওয়ে বলেছেন, আশাবাদী বিদায় আমরা এখনো রাজনীতি, যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনীতি করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে দেশে বিদেশে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জেলে থেকেও উনি গণতন্ত্রের জন্য যেভাবে কষ্ট করে যাচ্ছেন, এবং উনি একমাত্র বাংলাদেশের এই গত এরশাদের আমল থেকে ধরে আজ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের জন্য উনি কোথাও কম্প্রোমাইজ করেন নাই। উনি এই জন্যই আমরা ওনাকে আপোষের নেত্রী বলি, কারণ অন্যায়ের বিরুদ্ধে সবসময় উনি সোচ্চার ছিলেন, মাথা নত করেন নাই। এবং পররাষ্ট্রনীতিতে বিএনপির সবসময় নতজানু পররাষ্ট্রনীতি ছিল না, যেভাবে বর্তমান আওয়ামী লীগের এই অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আজকে আমাদের ডিফেন্স তুবড়ে পড়েছে। আজকে আমাদের যে ভৌগোলিক অনেক জিনিস আমরা হারিয়ে ফেলছি। আজকে বন্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সুষ্ঠু পানি বন্টন করা যাচ্ছে না, বিভিন্ন সেক্টরে আজকে এই সরকার আমি বলবো ব্যর্থ, যেহেতু এটা জনগণের প্রতিনিধিত্ব সরকার নয়। এবং আমি মনে করি একজন গণতান্ত্রিক মানুষ হিসাবে আমরা যেহেতু একটি গণতান্ত্রিক
গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি যুক্তরাজ্যে, আমি মনে করি যে দিস গভর্নমেন্ট মাস্ট রিজাইন ইমিডিয়েটলি অ্যান্ড হ্যান্ড ওভার পাওয়ার টু এ নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট। নির্বাচনের মাধ্যমে যাতে একটি গণতান্ত্রিক দল আবার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলে তখন আমরা যেগুলো হারিয়েছি, আমাদের গৌরব, গণতন্ত্র, আইনের সুশাসন, মানবাধিকার, মানুষের বাকস্বাধীনতা, যারা বিএনপি মানুষদেরকে ফিরিয়ে দিয়েছিল 75 সালে, সেইগুলো আবার আমরা ফিরে পাবো। তখন মানুষের সব কিছু আপনি নিরাপত্তাও পাবেন, মানুষের সব চাহিদা সেগুলো পূরণ হবে। ধন্যবাদ আপনাকে। এনিভাইয়ের কাছে আমি ছেড়ে মাহমুদুর দিচ্ছি। রহমান ভাই, শ্রোতা এবং দর্শক সুপ্রভাত সিডনি, যারা অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার বাইরে যারা দেখছেন, তাদের কাছে আমরা আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের কিছু যান্ত্রিক গোলযোগের জন্য অনুষ্ঠান মাঝে মাঝে বিঘ্নিত হচ্ছে। আমি আবার আমাদের শহীদুল চৌধুরী এনি ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। শহীদুল চৌধুরী ভাই, এনি ভাই, আমরা বারবার বলছি, ধরেন এই সরকার অবৈধ সরকার, সরকার দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় এসেছে, তাহলে গত সর্বদলীয় ডক্টর কামাল হোসেন সহকারে সর্বদলীয় ভাবে বিএনপি যে আওয়ামী লীগ সরকারের সাথে নির্বাচনে গিয়েছিল, সেই নির্বাচনে যাওয়াটা কি আমরা ভুল বলবো, নাকি বলবো সেটা সময় প্রয়োজন ছিল? জি, ধন্যবাদ। আসলে সময় বলে দিবে নির্বাচনে যাওয়াটা কি সঠিক ছিল না সঠিক ছিল না। কিন্তু দেখুন, একটা রাজনৈতিক দল, সেখানে রাজনৈতিক দলের অধীনে আপনার অঙ্গ সংগঠন আছে, হাজার হাজার নেতা কর্মী আছে, তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত। সুতরাং 2014 সালেও একই ধরনের প্রশ্ন উঠেছিল যে আমরা ভোটে যাই নাই, এই সিদ্ধান্ত বিএনপির কি সঠিক ছিল না ভুল ছিল। অনেকেই হয়তো বলার চেষ্টা করছেন যে নির্বাচনে না যাওয়াটাও ভুল ছিল। যাই হোক, এই জন্য আমি বলেছি যে সময় বলে দিবে সেই নির্বাচনে যাওয়াটা সঠিক ছিল না ভুল ছিল। তবে প্রেক্ষাপটে এক এক সময় এক এক অবস্থা দাঁড়ায়। তবে যারা আমরা রাজনীতি করি, আমাদের রাজনীতির মাঠে একটা খোরাক আছে। রাজনীতির এই খোরাকটা হলো মাঠে ময়দানে থাকা, মাঠে ময়দানে সংগঠন ধরে রাখা, মাঠে ময়দানে অগণতান্ত্রিক সিদ্ধান্ত যেখান থেকে আসুক তার প্রতিবাদ করা গণতান্ত্রিক উপায়ে। এই জন্য আমি বলছি, যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নাই, যেখানে একটা অসুস্থ শাসন ব্যবস্থা, অসুস্থ রাজনীতি, তো সেখানে অনেক কিছুই অনেক সময় পরিষ্কারভাবে সিদ্ধান্ত নেওয়া কঠিন। তারপরও এই লাস্ট নির্বাচনে যদি আমরা না যেতাম, তাহলে এক ধরনের প্রশ্ন আপনি আমাকে করতেন, আবার যদি যেহেতু গিয়েছি এখন আরেক ধরনের প্রশ্ন করেছেন। এখানে আমরা 20 দলীয় জোট, ঐক্যফ্রন্ট, ম্যাডাম বেগম খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় আমরা এই জোট বিএনপি সহ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নির্বাচনে যাব। এই নির্বাচনে যাওয়াটা, ধরেন যদি না যেতাম কি হতো, হয়তোবা আমার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা তারা তখন তাদের এই প্রতিবাদের ভাষাটা ব্যবহার করতে পারতেন না, তারা স্পিড আপ থাকতো না, তাদের সুনির্দিষ্ট বক্তব্যটা তারা তুলে ধরতে পারতো না। এখন রাত্রে অন্ধকারে ভোট হয়েছে, কিন্তু আমরা তো এই কথাটা মাঠে ছিলাম বলেই বলতে পারি, মাঠ পাহারারত ছিল বলেই আমরা বলতে পারি যে তারা আগের দিন ভোটটা নিয়ে গিয়েছে। সেখানে ভোট নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ব্যবস্থা নিয়ে তাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছে, এবং আগের দিন রাত্রে ভোটগুলাকে কারচুপি করে তারা নিয়ে গিয়েছে। আমি তো প্রত্যক্ষ আমরা সাক্ষী, কারণ আমরা নির্বাচন করেছি। তো সুতরাং এই কথাগুলা বলার জন্য কিন্তু কর্মী বাহিনীর বক্তব্য ইম্পর্টেন্ট। আমরা যদি ভোটে না যেতাম, তাহলে হয়তোবা এই কথাগুলো অনেকেই বলতেন যে আপনারা তো ভোটে আসেন না, আবার ভোট আগের দিন রাত্রে নিল না পরের দিন নিল, সেই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? এখন ভোটে ছিলাম বলেই তো এই বক্তব্যটা আমি আপনার সামনে, জাতির সামনে হাজির করতে সক্ষম হচ্ছি বা বলতে পারছি। সুতরাং আমি মনে করি, হ্যালো, শুনছেন? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার স্ক্রিন কিন্তু অফ হয়ে গেল কেন? মাহমুদুর রহমান ভাই আবার হ্যাঁ, মাহমুদুর রহমান ভাই যান্ত্রিক গোলযোগ, নেটওয়ার্ক আবার ফিরে আসবে। সুতরাং সময় বলে দিবে যাওয়াটা সঠিক ছিল কি ব্যাঠিক ছিল, সেটা আরো পরের রাজনীতির মাঠে যখন একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসবে, সুস্থ রাজনীতির বিকাশ হবে, সুস্থ রাজনীতি শাসন ব্যবস্থা আসবে, তখন এগুলোর উপরে আমরা আরো বেশি মূল্যায়ন করে সঠিক জবাবটুকু দিতে পারবো। তবে এই মুহূর্তে আমি মনে করি
যে আসলে যাওয়া উচিত ছিল, না গেলে আমরা আজকে এই প্রতিবাদের কথাগুলো বলতে পারতাম না, এই সিস্টেমের কথা বলতে পারতাম না, এই বিচারহীনতা, এই ভোটার বিহীন নির্বাচন অথবা রাত্রের অন্ধকারে নির্বাচন, এই কথাগুলো হয়তো আমাদের বলা শোভা পেত না। যদিও বলতাম, সবাই আমাদেরকে পরিহাসও করতে পারতো যে ভোটে আসেন না কেন বা এই কথাগুলো বলছেন, যেটা 2014-তে যখন আমরা ভোটে যাই নাই অনেকে অনেক কথা বলেছেন। আর সেই সময় ভোটে যাওয়া না যাওয়ার প্রশ্নটাও অনেকের সামনে চলে আসবে, যে সময় বলে দিবে যে তখন যাওয়া কি সঠিক ছিল না ব্যাঠিক ছিল। ধন্যবাদ এনি ভাই। মাহাদুর রহমান ভাই, আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন ছড়ে দিচ্ছি। সেই প্রশ্ন হচ্ছে, আপনি হয়তো সম্প্রতি জেনে থাকবেন যে বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত মেজর সম্প্রতি পুলিশের গুলিতে উনি নিহত হয়েছেন। এই যে বিচার বহির্ভূত হত্যা বা এই যে গণতন্ত্রের যেটা প্রয়োজন, চেক এন্ড ব্যালেন্স, যেমন আপনি ধরেন অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, লেজিসলেটিভ বডি, জুডিশিয়ারি বডি, এই যে কম্বিনেশন চেক এন্ড ব্যালেন্স, এই চেক এন্ড ব্যালেন্স না থাকলে দেখা যায় গণতন্ত্র ঠিক মতো চর্চা হচ্ছে না, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। আচ্ছা, মাহিদুর রহমান ভাই হয়তো আবার জাতি গোলযোগের জন্য চলে গেছেন। এই প্রশ্নটি আমি এনি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। এনি ভাই, আমি একটু কোশ্চেনটা অন্যভাবে বলি। সেটা হচ্ছে, এই ঘটনাতে সরকার নিজেও বিব্রত। একজন সরকারের একজন প্রশাসনের একজন লোক আরেকজন সেনাবাহিনীর লোককে হত্যা করেছে, সরকার নিজেও বিব্রত পরিস্থিতিতে আছেন এবং সম্প্রতি আমরা শুনতে পেয়েছি সেই ধন্যবাদ। অ্যারেস্ট হয়েছেন। কথা হলো যে জি বলেন। আমার কোয়েশ্চনটা হচ্ছে যে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে, এই যে দায়বদ্ধতা, চেক এন্ড ব্যালেন্স, যে প্রশাসন বলেন বা সরকারের যে কোনো একটা অর্গান যদি কোনো দুর্নীতি বা কোনো কাজ যেটা গণতন্ত্রের বিপরীতে যাচ্ছে, সেরকম কোন নীতিমালা কি আনবেন কিনা, যে আমরা ভবিষ্যতে কি দেখতে পাবো কিনা যে এরকম যদি কোনো হত্যাকাণ্ড হয়, সেই যেই হোক না কেন তাকে বিচারের সম্মুখীন হতে হবে এবং একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকবে যেটা দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে। এটা কি বিএনপির কোনো পরিকল্পনা আছে ভবিষ্যতে যদি ক্ষমতায় আসে বিএনপি? কথা হলো যে সরকার যে বিব্রত, আমি আপনি কিভাবে বুঝলাম? এটা তো এই সরকারের দুঃশাসনের চলমান প্রক্রিয়া। যদি সঠিক বিচার ব্যবস্থা থাকতো, আইনের শাসন যদি থাকতো, তাহলে অথবা যদি জবাবদিহিতা থাকতো পার্লামেন্টে, অথবা যদি প্রকৃত নির্বাচিত সরকার থাকতো, তাহলে সেখানে জবাবদিহিতা থাকতো। এগুলো তো নাই। এখন আপনি যাদের বিরুদ্ধে মামলা হলো বা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, ওসি প্রদীপ বলেন আর লিয়াকত বলেন, এদেরকে দিয়ে তো আপনি ভোট করেছেন। এরা তো আপনার রাত্রের অন্ধকারে আপনি ভোটের ব্যবস্থা করে দিয়েছে। এরা আপনার ব্যালট বাক্স চিন্তাই করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। এরা আপনি ক্ষমতায় থাকার জন্য সকল প্রক্রিয়া ব্যবস্থা সুদৃঢ় রেখেছে। আর এদের কর্তা ব্যক্তি যারা, তারা তো আপনার হুকুমের চাকর। আপনি যেভাবে বলেছেন সেভাবেই অন্যায় আবদারটুকুকে আপনার মতো করে ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং তাদের পক্ষে এই ধরনের দুঃশাসনে সম্পৃক্ত হওয়া, অন্যায় কাজ করা, এটা খুবই অস্বাভাবিক না, এটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। হয়তোবা এটা কিন্তু সমাজের প্রতিনিয়ত প্রতিটা জায়গায় কিন্তু এভাবে হচ্ছে। যে থানায় যান, যে ওসির কাছে যান, যে সাব ইন্সপেক্টরের কাছে যান, যে ডিস্ট্রিক্টে যান, যে উপজেলায় যান, সব জায়গায় কিন্তু একই জিনিস। সাধারণ মানুষের সঙ্গে অথবা বিরোধী দলের নেতা কর্মীদের সঙ্গে অন্যায় আচরণ করতেছে, খারাপ ব্যবহার করতেছে এবং তাদের থেকে অর্থ কড়ি বিভিন্নভাবে আদায় করা হচ্ছে। হয় মামলা দিব বলে অথবা ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে এই অন্যায়গুলো এই সময় প্রশাসনের ব্যক্তিরা করতেছে। সব ঘটনা তো আর লোকচক্ষুতে আসে না, লোকচক্ষুর আড়ালে অনেক কিছু থেকে যায়। আপনিও বুঝেন, আমিও বুঝি, দেশের মানুষ বুঝতে বাকি নাই। যেহেতু দেশের মানুষ জিম্মি, কার কাছে বিচার দিবে, কার কাছে কথা বলবে,
কে তাদের আপনজন, কে তাদের প্রতিনিধি, কে তাদের সংসদ সদস্য, কে তাদের এই বিচারের জনগণের এই কে অভয় দিবে বা জনগণের এই বিচার ব্যবস্থাটাকে বিচারের কথাগুলো শুনবে, কেউ নাই। কিন্তু ওই এক শ্রেণীর লোক যারা তাদেরকে সহযোগিতা করেছে এই ভোট প্রক্রিয়াতে যেতে, ক্ষমতায় টিকে থাকার জন্য, তারাই অন্যায়গুলো করছে। দুই একটা ঘটনা যখন মিডিয়াতে খুব ব্যাপকভাবে আসে, গড়ের লোককেও আঘাত করে অথবা গড়ের বাহিরেও একটা ভালো লোকরে আঘাত করে, দুই চারটা ঘটনা যখন মিডিয়াতে পত্রপত্রিকায় চলে আসে, তখন সরকারের যারা কর্তা ব্যক্তি বা মন্ত্রী তারা বলেন না, প্রধানমন্ত্রী খুব কাছে থেকেই পর্যবেক্ষণ করছেন, প্রধানমন্ত্রী তাদের পরিবারের সাথে কথা বলেছেন, প্রধানমন্ত্রী তাকে অভয় দিয়েছেন, প্রধানমন্ত্রী তাদেরকে মনোবল দিয়েছেন, সাহস দিয়েছেন, এটার বিচারের ব্যবস্থা হবে এবং সত্যিকারের বিচার হবে। এই তো এরকম অনেক ঘটনা আছে এই বাংলাদেশে বিগত 12-13 বছরে, বললে শেষ হবে না, বললে শেষ হবে না। সুতরাং সর্বশেষ এই সিনা হত্যাকাণ্ড, এখন এই ধরনের ঘটনা একটা যাবে, আবার আরেকটা আরেক দিক থেকে আসবে, একটা শেষ হয়ে যাবে। জানি না এগুলা সত্যিকারের বিচার ব্যবস্থা কয়টা হয় কয়টা হয় না, সেটা আমরা খুব কাছের থেকে দেখছি এবং দেখব। তবে যদি একটা সত্যিকারের ভোট প্রক্রিয়া থাকে, তাহলে সেখানে বিচার ব্যবস্থা এবং আইনের শাসন গড়ে উঠবে। তাহলে সত্যিকারের পার্লামেন্ট থাকবে, সত্যিকারের জনপ্রতিনিধি থাকবে, সেটা সরকারি দলের হোক, সেটা বিরোধী দলের হোক, এমপি, এবং যে এলাকায় হোক সে এলাকায় যিনি ওসি থাকবেন, যিনি এসআই থাকবেন বা যিনি কর্তা ব্যক্তি থাকবেন, স্বাভাবিক কারণে তার একটা জবাবদিহিতাও থাকবে। যেভাবে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা থাকে, তখন তাদেরও থাকবে। আজকে যারা পার্লামেন্টে আছে তাদের কোনো জবাবদিহিতা নাই জনগণের কাছে, সরকারের কোনো জবাবদিহিতা নাই, তো সরকারি কর্মকর্তাদের কি জবাবদিহি থাকবে? জাস্ট নামে মাত্র। সুতরাং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বক্তব্য এবং আলোচনা হওয়া উচিত এই মুহূর্তে এই দেশে, যে এখনো সময় আছে, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আমি সরকারকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা এই করোনা ভাইরাস চলাকালীন সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন 20 দলীয় ঐক্য জোট, ঐক্যফ্রন্ট, বিএনপির নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন, গুরুত্বপূর্ণ সংলাপে, সত্যিকারের সংলাপে বসেন। আলাপ আলোচনার মধ্য দিয়ে যেমনি করোনা ভাইরাসকে মোকাবেলা করা সম্ভব, তেমনি এদেশে সত্যিকারের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি সঠিক ভোটের ব্যবস্থা করে সেখানে জনগণের কাছে জবাবদিহিতার সরকার নিয়ে আসা উচিত বলে আমি মনে করছি। সেখানে আপনাদের জন্য ভালো হবে, দেশের জন্য, দশের জন্য ভালো হবে, এবং এটা আমাদের আন্দোলন। আমরা সেই বক্তব্যটুকু জনগণের সামনে তুলে ধরেছি এবং তাদের শুভবুদ্ধি হওয়ার জন্য তাদের কাছে আবারও জানাচ্ছি, যেটা আমরা এই করোনা ভাইরাস চলাকালীন সময়ে আমাদের পার্টি থেকে খুব সুস্পষ্ট বক্তব্য ছিল যে সকল রাজনৈতিক দলকে এবং সকল এক্সপার্টদেরকে নিয়ে বসে এই পরিস্থিতিটাকে কিভাবে মোকাবেলা করবেন সেই জন্য আরেকটা সংলাপ ডাকুন। আমি মনে করি সেই ধরনের পরিস্থিতি অতি সন্নিকটে নেওয়া উচিত, অতি দ্রুত নেওয়া উচিত, তাহলেই এই সমাধান হয়তোবা কিছুটা হতে পারে। কিন্তু যে পরিস্থিতি আজকে দেশটাকে তারা ঠেলে দিয়েছে, যেভাবে লুটপাট হয়েছে, যেভাবে দুর্নীতি চলছে, যেভাবে আইনের শাসন আজকে যথেষ্ট অভাব রয়েছে, বিচার ব্যবস্থা যেখানে স্বাধীনতা নাই, আইনের শাসন যেখানে নাই, সেখানে আজকে এই ধরনের পরিস্থিতি সবার জন্য কষ্টকর, সবার জন্য একটা থ্রেটের, সবার জন্য একটা অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে এসেছে। এখান থেকে উদ্ধার হতে হলে, জাতিকে রক্ষা করতে হলে, সেখানে সবার সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে একটি সঠিক সিদ্ধান্তে আসা উচিত বলে আমি মনে করছি। আমরাও আশা করি সরকারের শুভবুদ্ধি উদয় হবেন এবং সরকারও গণতন্ত্র রক্ষা করার জন্য সর্বদলকে নিয়ে একত্রিত বসবেন। আমাদের কোয়েশ্চেনটা আসলে ছিল মাহিদুর রহমান ভাইয়ের কাছে, কিন্তু মাহিদুর রহমান ভাইয়ের যান্ত্রিক গোলযোগের জন্য উনি আসছেন আর যাচ্ছেন,
যার ফলশ্রুতিতে ওনার সাথে আমাদেরকে আসলে অনেক কিছু জানার ছিল, কিছুই আসলে বলা হচ্ছে না। তো মাহিদুর রহমান ভাই, আপনি কি এখন আমাদেরকে শুনতে পাচ্ছেন? জনাব মাহিদুর রহমান, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমার মনে হয় মাহিদুর রহমান ভাই আসলে আজকে নেটওয়ার্কে, ইউকে তে এরকম হওয়ার কথা না, আমাদের অস্ট্রেলিয়াতে তো অনেক ভালো নেটওয়ার্ক। তো যে কোনো কারণেই হোক, আজকে আমরা আসলে মাহিদুর রহমান ভাইকে অনেক মিস করতেছি। আমাদের অনেকগুলো কোয়েশ্চেন ছিল ওনার কাছে, যে প্রশ্নগুলো আসলে আমাদের শ্রোতাদের ছিল, শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আশা করবো আপনি খুব শীঘ্রই ফিরে আসবেন, আমরা আবার আপনার কাছে ফিরে যাবো। ইন বিটুইন টাইম আমরা ওই গোয়িং ব্যাক টু আমাদের এনি ভাই। এনি ভাই, একদিক থেকে কিন্তু খুব ভালো হলো, সেটা হচ্ছে যে আমাকে খুব কাছ থেকে পাওয়া গেল, আপনার সাথে। ঠিক আছে, অসুবিধা নাই। আর একটা প্রশ্নের মধ্যে আমার মনে হয় যেহেতু ত্রুটি বিচ্যুতি আছে নেটে একটা প্রশ্ন হ্যাঁ, আমরা মাহিদুর রহমান ভাই, জি মাহিদুর রহমান ভাই আসা পর্যন্ত আমরা কন্টিনিউ করবো, তারপর আমাদেরও অনুষ্ঠানের সময় আমরাও শেষ করে দিব। তো আমি আপনার কাছে যাচ্ছি। আমি আসলে আপনাকে বিব্রত করার কথাটা এই জন্য বলেছি, যেহেতু আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি অস্ট্রেলিয়াতে ইচ এন্ড এভরিবডি ইজ আনসারেবল ফর এনি কোয়েশ্চেন। তো এখানে প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই সবার কাছে দায়বদ্ধতা আছে। অগণতান্ত্রিক বা নিয়মতান্ত্রিকের বাইরে কোনো কোয়েশ্চেন করবে বা কোনো অ্যাক্ট যদি যেটা হচ্ছে জনগণের বিরুদ্ধে যায়, আইনের বিরুদ্ধে যায়, সেই জনগণ যেই হোক সে আপিল করতে পারে, কোর্টে যেতে পারে, বিচারের সম্মুখীন করতে পারে। এই প্রেক্ষাপটের জন্য আসলে আমার কোয়েশ্চেনটা করা ছিল। কিন্তু আমার একটা কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা হচ্ছে, যেই দেশের একজন প্রাক্তন সেনাবাহিনীর সদস্য নিরাপদ নয়, সেই দেশে বাংলাদেশের জনগণ কতটুকু নিরাপদে আছে? আসলে তারা কিভাবে আছে, কিভাবে আসলে তাদের দিন যাপন করছে, তাদেরকে আসলে মানে কোন পরিস্থিতিতে, পরিস্থিতির মধ্য দিয়ে আপনি তাদেরকে বিবেচনা করতেছেন, ইনক্লুডিং ইউরসেলফ। কারণ আমি আপনাকে পার্সোনালি জানি, গত নির্বাচনের সময় আপনার ঘর বাড়ি থেকে শুরু করে অনেক কিছু ভাঙচুর হয়েছে, আপনি বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন, আপনি জনপ্রতিনিধি হয়ে নির্যাতিত হয়েছেন, একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনাবাহিনী পুলিশের গুলিতে নিহত হয়েছে। সেইখানে আপনার মূল্যায়নটা কি জনগণকে আপনি জনগণের কাছে আপনার মেসেজটা কি? জনগণের কি করা উচিত? জনগণ তো এখন খুব অসহায়। দেখুন, আমি প্রথম থেকে এখন পর্যন্ত যে বক্তব্যগুলা আপনাদের সামনে তুলে ধরেছি, এখান থেকে তো বুঝতে বাকি নাই যে আমরা কোন রাজ্যের মধ্যে আছি, কোন শাসকের শোষণের মধ্যে আছি। তো সুতরাং বেশি কথা আর বলা লাগে না। আপনার রিটায়ার্ড সেনাবাহিনীর কর্মকর্তা হোক, অথবা আপনার বাংলাদেশের একজন ব্যবসায়ী হোক, অথবা নেতা নেত্রী হোক, অথবা সাধারণ মানুষ হোক, এদের কাছে এখন আমাদের মানে মানে এত, আমরা এদের কাছে এত জিম্মি অবস্থায় আমরা পড়ে গেছি, আসি। এখান থেকে বাইর হওয়ার জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে, আমাদের একটা মুভমেন্ট তৈরি করতে হবে। একটা স্বাভাবিক নিয়মে যে সমস্ত মুভমেন্ট গুলা অতীতে আমরা করেছি, এই ধরনের মুভমেন্টে এই সরকার সরবে না। এই সরকারকে সরাইতে হইলে এই প্রজন্মের যারা আছে, ইয়াং জেনারেশন, তাদেরকে একটা নতুন পরিকল্পনায় মুভমেন্টে যেতে হবে। সেজন্য আমি বলছি যে একটু কঠিন এবং কঠোর আন্দোলন করতে হবে। এই কঠিন কঠোর আন্দোলন ছাড়া সহজে এদেরকে সরানো একটু মুশকিল, খুবই মুশকিল। শুধু মুশকিল না, খুবই মুশকিল। কারণ এরা তো একটা জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপরে চাপা দিয়ে বসে আছে। আমাদের বলতে বাংলাদেশের হাজার হাজার লক্ষ কোটি মানুষ। আর এরা কি করছে? ক্ষমতায় বসে লুট করছে, এরা ক্ষমতায় বসে দুর্নীতি করতেছে। এবং এই প্যান্ডামিক সময়ে যারা চাউল চুরি করতে পারে,
এই প্যান্ডামিকের সময়ে যারা দুর্নীতি করতে পারে, যেই একটা করোনা টেস্ট শুনছেন, একটা করোনা টেস্ট করাবে, সেই করোনা টেস্ট হইলো রিপোর্ট হইলো বুয়া। আজকে এখানে করলে পজিটিভ, আরেকখানে যে করলে নেগেটিভ। আচ্ছা দেখেন, এই করোনা টেস্টের লাইসেন্স দিত সেখানে দুর্নীতি, রিপোর্ট দিত সেখানে দুর্নীতি। এই যে শাহেদের সঙ্গে আওয়ামী লীগের কার ছবি নাই, কার সঙ্গে সম্পর্ক নাই, কোন টক শোতে সে যায় নাই, আওয়ামী লীগের কোন পোস্টে সে ছিল না, আর এখন বলে কি এরকম আমাদের ভিতরে দুই একজন লুকাইতে হয়েছে, দুই একজন পড়ে গেছে। আরে দুই একজন নাকি গত 13-14 বছরে। এইভাবে তারা এই দেশের মানুষকে জিম্মি করে মানুষের কণ্ঠকে রোধ করতেছে, মানুষের আয় উপার্জনের উপর হস্তক্ষেপ করেছে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রার উপর আঘাত করেছে, মানুষের মত প্রকাশের উপর এরা কণ্ঠ রোধ করেছে। মানুষের যে মৌলিক অধিকার, একটা ভোট, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই দেশের প্রধানমন্ত্রী বলেন 5% ভোট হলেই যথেষ্ট। তার মানে আমি 5% ভোট বহুত কষ্ট করে জোরে সোরে চুরি করছি, আর পারতেছি না, আর 95 ভোটের আমার প্রয়োজন নাই, আমার 5% হইলেই চলে। সেই দেশের প্রধানমন্ত্রী নিজের জোর করে প্রধানমন্ত্রী, নিজে ক্ষমতা থেকে ক্ষমতাকে কন্ট্রোল করে প্রধানমন্ত্রী এইভাবে বলতেছে, আর আমরা সহ্য করে যাচ্ছি। এখান থেকে মুক্তির প্রয়োজন। এখান থেকে মুক্তি যদি হতে হয়, আপনার সে রিটায়ার্ড সেনাবাহিনীর লোকজন বলেন, আপনি সাধারণ মানুষ বলেন, সকল গণতান্ত্রিক ধারার লোকজন বলেন, সকল রাজনীতিবিদ, সবাইকে একটা মঞ্চে আসতে হবে। এখানে কোনো চাওয়া পাওয়ার থাকবে না। ভবিষ্যতে কে মন্ত্রী হবে, কে এমপি হবে, কে নেতা হবে, কে মেয়র হবে, কে চেয়ারম্যান হবে, এসব ভুলে যেতে হবে। ভুলে গিয়ে এই সরকারের বিরুদ্ধে একটা আন্দোলনে নামতে হবে, যে আমরা এই সরকারের পতন ঘটাবো। আর এমন একটা ব্যবস্থায় যখন আপনি জোরালো হুঙ্কার নিয়ে আসবেন, এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য তারপরে বেশি সময় লাগবে না। ভয়ে আতঙ্কে তারা নিজেরাই পদত্যাগ করতে বাধ্য হবে ইনশাল্লাহ। তো সেই ধরনের পরিস্থিতি এই বাংলাদেশে, শুধু আমরা যারা রাজনীতি করি, ছাত্র রাজনীতি করেছি, বিএনপি রাজনীতি করছি, শুধু আমরাই যে শুধু বললেই হবে না, সবাই সব স্তর থেকে সবাইকে একত্রিত হবে। এরপরে দেখবেন এই যে 2-4 জন যারা কি পয়েন্টে আছে, তারাও কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে যাবে মানুষের হুঙ্কারে। অতীতে অনেক আন্দোলন হয়েছে, বাংলাদেশে কি স্বাধীনতার যুদ্ধ হয় নাই, আন্দোলন সংগ্রাম হয় নাই? মানুষের ত্যাগ ছিল না, আত্মত্যাগ ছিল না, পরিশ্রম ছিল না, কঠোর সাধনতা ছিল না, টার্গেট ছিল না? সুতরাং টার্গেটে পুষতে হলে আপনাকে আমাকে ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকার করে লোভ লালসা ভুলে গিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হই ইনশাল্লাহ। ধন্যবাদ এনি ভাই। আমার মনে হয় মাহাদুর রহমান ভাই ফিরে এসেছে। আমরা মাহাদুর রহমান আমাদের সম্ভব, এবং মুক্তির মধ্য দিয়েই আমি আমার মৌলিক অধিকার অন্তত হলো প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাল্লাহ। জি, মাহাদুর রহমান ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অন এন্ড অফ আমরা নেটওয়ার্কে পাচ্ছি। আপনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আমরা যে আলোচনা করলাম সেটা নিয়ে, সুপ্রভাত সিডনি শ্রোতা দর্শক এবং বাংলাদেশের জনগণের সম্বন্ধে আপনার কি বক্তব্য, আপনি কি বলতে চান? ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শুনছি। একটু জুড়ে বলতে হবে। ওকে, দ্যাটস ফাইন। শোনা গেলেই হলো। জি, শোনা যাচ্ছে, বলেন। আমার এনিওয়ের সাথে একমত হয়ে আমি কথা যেটা বলতে চাই যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আমরা যেটা দেখে আসতেছি গত 2006 সালের পর থেকে, মঈন ফখর থেকে ধরে শেখ হাসিনা পর্যন্ত আজ পর্যন্ত, এইগুলো থেকে উত্তরণ হতে হলে একটি মাত্র পথ, ঐক্যবদ্ধ আন্দোলন।
দেশের স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বার্থে, মানুষের ন্যায় অধিকার আদায়ের স্বার্থে, যেটা সব দেশেই আমরা মানুষ করে যখনই দেখে যে মানুষের স্বাধীনতা কর্ম হচ্ছে, মানুষের মানে মানুষ বিচার পাচ্ছে না, আইনের ন্যায় বিচার পাচ্ছে না, সেখানে মানুষ তখন অতিষ্ঠ হয়ে রাস্তায় নামে। তো বাংলাদেশে জনগণ সহ রাজনৈতিক দল যেগুলো গণতন্ত্রে বিশ্বাস করে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 13 বছর ধরে 14 বছর ধরে যেভাবে গণতন্ত্রের জন্য আপনার আন্দোলন করে যাচ্ছে, বিশ্বের দরবারে দৌড়াদৌড়ি করতেছে এবং মাঠেও সেখানে এই গণতন্ত্রের কথা বলে যাচ্ছে, এবং আমাদের অনেক নেতাকর্মীরা সেখানে প্রাণ দিতে হয়েছে, অনেক নেতাকর্মীরা আজকে জেলে আছেন এবং নির্যাতিত হচ্ছেন। এখন সম্পৃক্ত হয়ে সকল রাজনৈতিক দল এবং জনগণ সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। এইসব জিনিসের আরেকটা বিষয় যেটা হলো, যে দল গণতন্ত্রকে প্রাধান্য দেয় না, যে দল জনগণের স্বার্থে রাজনীতি করে না, যে দল প্রতিহিংসা এবং প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করে, সেখানে আপনি আর কি আশা করতে পারেন? এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আসুন, এটা আমাদের আমাদের জন্মস্থান, এটা কোনো ব্যক্তি বা কোনো একক কোনো দলের বা কোনো নেত্রীর নয়, এটা 18 কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে প্রাণ দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে নির্যাতিত হয়েছে বিভিন্ন ভাবে। সুতরাং একটি মাত্র কারণ ছিল, উদ্দেশ্য ছিল গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, মানুষের ভোটের অধিকার। আজকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজকে 18 কোটি মানুষ যারা আজকে সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সরকার তারা নির্বাচিত করতে পারছে না। যেমন সুতরাং ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, এবং ভোটের অধিকার ফিরিয়ে আসতে যেখানে সঠিকভাবে আরেকটু জোরে বলেন। যেখানে সঠিকভাবে নির্বাচন হবে, সুষ্ঠু অবাধ নির্বাচন হলে সেখানে গণতন্ত্রের যে মূল্যবোধ সেটা ফিরে আসবে। একমাত্র সেখানে সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে, এবং এই সরকারকে যে কোনো মূল্যেই হোক বাধ্য করতে হবে এই দলকে, রাজনৈতিক দলকে, আওয়ামী লীগ নামক একটা রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, এবং তাদের অতীতের ইতিহাস এবং আজ পর্যন্ত ইতিহাস যেটা, এটা কোনো আমাদের কথা নয়, এটা ইতিহাস সাক্ষী। আওয়ামী লীগ নামে একটি দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করে না, তারা শুধু যারা আওয়ামী লীগ করে পড়েন তারাই কিন্তু দেশে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। যারা আপনার দেশে মানে মানুষের মৌলিক অধিকারের কথা বলবে, তাদেরকে টার্গেট করা হয়, বিভিন্নভাবে হয়রানি করা হয়, ইভেন গুম করা হয়, হত্যা করা হয়। আজকে আপনারা যারা সাংবাদিকতা করেন, এই যে অনলাইন টিভি আছে, আপনার সাংবাদিকরা বাংলাদেশে আজকে নিরাপদ নয়, মানবাধিকার কর্মী নিরাপদ নয়। আপনার যেখানে বাংলাদেশের চিফ জাস্টিস কথা বলতে গিয়ে তাকেও দেশ। মাহিদুর রহমান ভাই, আমাদের কাছে অনেকগুলো মেসেজ আসছে, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি স্পিকারটা একটু টিউন করে নেন প্লিজ। মানে সিচুয়েশনে আমরা বসবাস করছি, এগুলো থেকে বেরিয়ে আসতে মাহিদ ভাই শোনা যায়? মাহিদ ভাই, মাহিদুর রহমান ভাইয়ের হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ইউকে তে এরকম হওয়ার কথা না। আজকে আমরা আসলে দুর্ভাগ্যজনক ভাবে ওনাকে পাচ্ছি না। আমরাও প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা এনি ভাইয়ের সামনে রেখে শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আগামী বাংলাদেশ ফিরে পাক তার গণতন্ত্র, বাংলাদেশের মানুষ আবার ভোটাধিকার পাক, বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাক, তাদের বিচার ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের মানুষ বেঁচে থাকুক ভালোবাসা। সুপ্রভাত সিডনি থেকে আপনারা যারা আজকে দেখছেন, আমাদের সাথে আগামী প্রোগ্রামে এরকমই কেউ থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের আগামী অতিথির জন্য,
আমাদের সুপ্রভাত sydney.com গিয়ে সেখানে আপনার প্রশ্নগুলো করতে পারেন। আমরা সেই প্রশ্নগুলা আপনাদের প্রশ্নগুলো তুলে ধরবো আমাদের আগামী অতিথির সাথে। এই পর্যায়ে মাহিদুর রহমান ভাই, কি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনার কথা, আমাদের অনেক মেসেজ আসতেছে, আপনার কথাগুলো শোনা যাচ্ছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। আর আপনার পিকচার কোয়ালিটি, আপনি খুব স্টিল হয়ে আছেন। আমি এবং এনি ভাই আমরা ঠিক আছি, আমাদের নেটওয়ার্ক ইজ ওয়ার্কিং, সো উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেমস। আপনারটা একটু প্রবলেম হচ্ছে। আপনাকে আমাদের অনেক 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 শুভেচ্ছা রইল আপনার প্রতি। আপনি আজকে আমাদের কাছে আমাদের অনেক জিজ্ঞাসা ছিল, আমাদের দেশের কথা জানার কথা ছিল, আমাদের বৈদেশিক নীতি, বাংলা জাতীয়তাবাদী দলের আগামী বৈদেশিক নীতি কি হবে, বন্ধুত্বের ভিত্তিতে আমাদের পার্শ্ববর্তী দেশ আর সমগ্র বিশ্বের সাথে বন্ধুত্বের ভিত্তিতে যে মুক্ত অর্থনীতি বা আমাদের সৌহার্দ্য গড়ে উঠবে, সেগুলো শোনার ইচ্ছে ছিল। আমাদের অনেক শ্রোতাদের ডিরেক্ট কোয়েশ্চেন ছিল আপনার কাছে, কিন্তু আমরা আজকে আসলে যান্ত্রিক গোলযোগের জন্য আপনার কাছে কোনো কোয়েশ্চেনই করতে পারলাম না বা আপনাকে ভালো মতো পেলাম না। তো ইনশাল্লাহ অদূর খুব নিকট ভবিষ্যতে আমরা আবার আপনাকে নিয়ে আসবো। আমাদের শ্রোতাদের অনেক কোয়েশ্চেন আছে আপনার কাছে, আমরা সেই কোয়েশ্চেন গুলো জানবো। তো যাওয়ার আগে আমি শুধু এনি ভাই এবং মাহিদুর রহমান ভাই, আপনি যদি শুনতে পান, শুধু এক কথায় আমাদের একটু বলেন যে আমরা যারা বিদেশে আছি, প্রবাসে আছি, যারা আমরা দেশ এবং দেশ মাতৃকা নিয়ে ভাবছি, যারা আমরা আমাদের বাবা মা ভাই বোনদের কথা ভাবছি, যারা তাদের কথা চিন্তা করে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি সংবাদগুলো বিশ্বের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আপনাদের মাধ্যমে আপনাদেরকে নিয়ে এসে। তো আপনারা আমাদের সম্বন্ধে আপনাদের কি কোনো মেসেজ আছে? আমরা যে সুপ্রভাত সিডনি, আপনারা জেনে থাকবেন, অস্ট্রেলিয়াতে একমাত্র মুদ্রিত এই মুহূর্তে পত্রিকা, যে পত্রিকার মাধ্যমে আমরা নিরপেক্ষভাবে সর্বদলেরই কথা তুলে ধরার চেষ্টা করে থাকি। তো আমাদের প্রবাসী যারা আমরা সাংবাদিক আছি, তাদের উদ্দেশ্যে আপনাদের কি কিছু উপদেশ বা কোনো কিছু বলার আছে? আমি এনিবার কাছে যাচ্ছি প্রথমে। মাহিদুর রহমান ভাই তো হয়তো আবার আমি বলে ফেলি আগে, তারপরে আমার কথা শুনতে পাচ্ছেন? মাহিদুর রহমান ভাই, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আমাকে শুনতে পাচ্ছেন? উই আর ভেরি আনফরচুনেট। শুনতে পাচ্ছেন? ইউকে নেটওয়ার্ক অনেক ভালো হওয়ার কথা ছিল। আমি ভাবছিলাম আজকে হয়তো এনিভাইয়ের সাথে আমাদের কোনো সমস্যা হবে। আমরা আসলে আপনাকে ইটস নট এডিকুয়েট এনাফ টু লিসেন ইউ, সো আমরা আসলে আপনাকে শুনতে পাচ্ছি না এবং আপনার পিকচার কোয়ালিটি সব স্টিল হয়ে আসছে। সো আমি এনিভাইয়ের কাছে যাচ্ছি, এর মধ্যে থেকে যদি আপনার নেটওয়ার্ক থেকে হয়ে আবার ফিরে আসেন, আমরা আপনার কাছে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। সুপ্রভাত সিডনি, আপনারা আজকে ফেস টু ফেস লাইভ প্রোগ্রাম করছেন। আপনাদের এই প্রোগ্রাম করার পেছনেও একটা যৌক্তিকতা আছে। নিশ্চয়ই আপনারা অনুধাবন করেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এবং এই পরিস্থিতির উপর চিন্তা ভাবনা করেই আপনারা এখানে আমাদেরকে একত্রিত করেছেন এবং অত্যন্ত সাহসিকতার সাথে আপনি উপস্থাপনা করেছেন এবং কিছু প্রশ্ন আমাদের সামনে তুলে ধরেছেন, যে প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি একজন সাধারণ কর্মী হয়ে এই দলের। আমরা অনুধাবন করি যে বাংলাদেশে যে পরিস্থিতি এখন চলছে, এই পরিস্থিতিকে আমাদেরকে অবশ্যই উত্তরণ হতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং সেজন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন, আপনারা সহ দেশে বিদেশে যারা শুনছেন, যারা মনে করছেন যে একটা হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি সেজন্য আপনারা যে যেখান থেকে আসেন, যে যেখান থেকে সহায়তা করতে পারছেন, আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই। আপনারা দেশের বাইরে যারা রয়েছেন, বিশেষ করে বিভিন্ন প্রোগ্রাম অথবা প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত এবং দেশকে নিয়ে চিন্তা করছেন, আপনাদের ভাবনাতে রয়েছে দেশকে নিয়ে বেশি বেশি, আপনারা আমাদেরকে আরো বেশি উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এই ধরনের প্রোগ্রাম অথবা প্রোগ্রামের বাইরেও
যে সহায়তাগুলো করে যাচ্ছেন, আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ মুক্তির আন্দোলনে আমরা সবাইকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব। আগামী দিনে এই বাংলাদেশ হবে একটি সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক বাংলাদেশ এবং সুস্থ ধারার রাজনীতি পরিচালিত হবে। সত্যিকারের শাসন ব্যবস্থা যেটি জনগণের জবাবদিহিতামূলক, সেটি আমাদের সামনে ফিরে আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকেও শহীদুদ্দিন ছেলেরানী ভাই আমাদের সাথে থাকার জন্য। আমাদের আজকের এই অনুষ্ঠানে অনেক যান্ত্রিক গোলযোগ হয়েছে, এর জন্য আমাদের শ্রোতা দর্শক যারা শুনছেন অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার বাইরে, জাপান, মালয়েশিয়া, সৌদি আরবিয়া সহকারে ইউকেতে যারা শুনছেন, সবার কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আশা করব ভবিষ্যতে আমরা আরো সুন্দরভাবে অনুষ্ঠানগুলো উপস্থাপন করব এবং আমাদের এই ত্রুটিগুলো থেকে আমরা শিক্ষা নেব, যাতে আগামী পর্বগুলোতে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো মাহিদুর রহমান ভাই, যদি আপনি শুনে থাকেন, আপনি কি শুনছেন আমার কথা মাহিদুর রহমান ভাই? প্লিজ। আমি শুনতে পাচ্ছি। আমি একটা টেক্সট আসছে, আপনাকে পাইছে? আপনি কি আমাদের সম্বন্ধে একটা মেসেজ দিবেন প্লিজ? We're really very unfortunate today, কারণ মাহিদুর রহমান ভাইকে আমরা আসলে শুনতেই পাচ্ছি না। আমি মেসেজ দিছি। মেসেজ দিচ্ছে, হ্যাঁ। ওকে, শ্রোতা দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, মাহাদুর রহমান ভাই আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। উনার এক্স্যাক্টলি উনার মেসেজটাই আমি ডেলিভারি করছি আপনাদের কাছে। উনি লিখেছেন, আই এম সরি due to technical problems you couldn't hear me, but I wish all the best, Suprabhat Sydney, and keep doing what you are doing for the love of your country to establish democracy and justice in your country. ধন্যবাদ মাহাদুর রহমান ভাইকে আপনার এত সুন্দর মেসেজ দেওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই আমরা সমাপ্তি টানছি এবং যাওয়ার পূর্বে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যে অতিথিবৃন্দ ছিলেন তাদেরকে আমরা ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। কিন্তু ইনশাআল্লাহ আগামী পর্বগুলোতে আমরা আরো কাউকে নিয়ে হচ্ছে নতুন ভাবে নতুন কোনো মানুষকে আপনাদের সম্মুখে হাজির করব এবং তাদেরকে আপনারা যে কোনো কোয়েশ্চেন আপনাদের যদি থেকে থাকে আপনারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ও অস্ট্রেলিয়াতে বাড়ি।